শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সমবায়ের মাধ্যমে দেশে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এ তাগিদ দিয়ে বলেন, দেশকে স্বাবলম্বী করতে হলে অনাবাদী সব জমি আবাদের আওতায় আনতে হবে। আরও বলেন, তথ্য প্রযুক্তির সুবিধা বাড়াতে আরেকটি স্যাটেলাইট স্থাপন করা হবে। কিশোরগঞ্জ ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হাওর এলাকায় ধান কাটা ও মাড়াই শেষ পর্যায়ে। গাইবান্ধায়ও ধান কাটার ধুম। বৃষ্টি ও বন্যার আগে ধান কাটতে পেরে খুশি কৃষকরা। জানান, দামও পাচ্ছেন ভালো। কৃষি বিভাগ জানিয়েছে, নিয়মিত সেচ ও নতুন জাতের ধান চাষে ফলন ভালো হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রায় মুগ্ধ ভারতের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী রঘু রায়। তার চোখে বাংলাদেশ এখন শক্তিশালী এক রাষ্ট্র। মাছরাঙা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই কিংবদন্তি জানান, মুক্তিযুদ্ধের ছবি তুলতে গিয়ে তাকে নিতে হয়েছে জীবনের ঝুঁকি সহ নানা চ্যালেঞ্জ। এদিকে বিকেলে তার রাইজ অব এ নেশন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। স্বাবলম্বী হতে সমবায়ের মাধ্যমে দেশ জুড়ে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। একদিনের সফরে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী। পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। সে সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই সমিতির উপদেষ্টা। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্রতা বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করছে সরকার। আর এই প্রচেষ্টা ধরে রাখতে প্রতি এলাকায় সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর তাগিদ দেন তিনি। দারিদ্র বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে এটা একটা ব্যবস্থা। প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। গণভবনে আমরা সবকিছুই চাষ করা শুরু করেছি, করে আগে দেখি যে সেখানে কেমন হয়। আর এখানে টুঙ্গিপাড়া আমাদের যেহেতু অনাবাদী জমি, সেগুলো আমরা চাষের আওতায় নিয়ে আসছি। ইতিমধ্যেই অনেক জমি নিয়ে আসা হয়েছে। কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদী থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। আবহাওয়া সহ তথ্য প্রযুক্তির সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের ব্যবস্থা নিয়েছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের ব্যবস্থা নিয়েছি যাতে, এবং সেটা আরো শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে, অনলাইনে যোগাযোগ করতে পারে। পরে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সুবিধা বঞ্চিত সদস্যদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জ, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন বেশি হওয়ার পাশাপাশি কৃষকরা দামও পাচ্ছেন ভালো। এতে খুশি চাষিরা। ডেস্ক রিপোর্ট। সোনালী ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। হাওরের নিম্নাঞ্চলের ধান কাটা শেষ হয়েছে আগেই। এখন চলছে উঁচু এলাকার ধান কাটা ও মাড়াই, তাও শেষ পর্যায়ে। বৃষ্টি ও বন্যার আগে ধান কাটতে পেরে খুশি তারা। কৃষকরা জানান, একর প্রতি 100 মণ ধান পেয়েছেন তারা, সেই সাথে দামও পাচ্ছেন ভালো। দাম ভালোই পাচ্ছি। দাম আমরা 89 পাচ্ছি, 950 টাকা। আর ওই লোক আপনার 88 1000 টাকা।
শ্রমিকদের পাশাপাশি হারভেস্টার দিয়েও ধান কাটা হয়েছে। এতে শ্রমিক সংকটে পড়তে হয়নি চাষিদের। গরমে দুর্ভোগ থাকলেও ধান কাটা, মাড়াই ও শুকিয়ে ঘরে তুলতে পেরেছেন তারা। কৃষকরা নতুন বীজ পাইছে, বীজ পালাইছে, এই কারণে ফলনটা ভালো হয়েছে। কিছুদিন তো তাইকে যা তাহলে পুরো ফসলটা ওটাই বলতাম। এবার নতুন ধান করছি, অনেক ধান হয়েছে, রোদের মাঝে কাজ করছি, তারপরে আমরা কোনো কষ্ট লাগতেছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, পুরনো জাতের পরিবর্তে এবার প্রায় সবাই হাইব্রিড ধান সহ নতুন ব্রি 88, 89, 92 ও 98 জাতের ধান চাষ করেছেন। এতে ফলন হয়েছে বাম্পার। উচ্চ ফলনশীল নতুন জাতের আবাদ বেশি হয়েছে। তা হাইব্রিডের ক্ষেত্রে আমরা গড় ফলন এ পর্যন্ত 5.26 টন পার হেক্টর পেয়েছি এবং উপসির ক্ষেত্রে 4.17 টন পার হেক্টর। এদিকে নদীবেষ্টিত জেলা গাইবান্ধায়ও ধুম পড়েছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের। রীতিমতো দম ফেলার সময় নেই কারো। এখানেও ফলন হয়েছে বাম্পার। দাম ভালো পাওয়ায় উৎপাদন খরচের তুলনায় ভালোই লাভ হচ্ছে কৃষকদের। এবার ধানও ভালো হয়েছে, মানও ভালো হয়েছে, বাজারও ভালো আছে। এবার ধানের বাজার অনেক ভালো, আমরা অনেক খুশি। ধান অনেক ভালো হয়েছে, ধানের মানও ভালো, দামও ভালো। চিকন ধান আমরা 1000 টাকা পাচ্ছি, আর মোটা ধান পাচ্ছি 810 টাকা, 20 টাকা। তাপপ্রবাহের মধ্যে সেচ নিয়ে কিছুটা ভয়ে ছিল চাষিরা। তবে নিয়মিত সেচ দিতে পারায় ফলন ভালো হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলন অত্যন্ত সন্তোষজনক। যে ফসলগুলো কাটা হয়েছে অধিকাংশই আগামজাত হওয়ার পরেও আমরা 5 মেট্রিক টনের উপরে গড় ফলন পেয়েছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবছর গাইবান্ধায় বোরো আবাদ হয়েছে 1,28,304 হেক্টর জমিতে। আর কিশোরগঞ্জে আবাদ হয়েছে 1,67,150 হেক্টর জমিতে। এর মধ্যে হাওরে চাষ হয়েছে 1,03,960 হেক্টর। উৎপাদন হয়েছে অন্তত 16 লাখ মেট্রিক টন ধান। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। বাংলাদেশের অগ্রযাত্রায় মুগ্ধ ভারতের প্রখ্যাত আলোকচিত্রশিল্পী রঘু রায়। তার তোলা 1971 সালে ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশি শরণার্থীদের দুর্দশার ছবি নাড়িয়ে দিয়েছিল বিশ্বকে। তার চোখে বাংলাদেশ এখন শক্তিশালী একটি রাষ্ট্র। মাহমুদ কমলের রিপোর্ট। প্রাণ ভয়ে নিরাপদ আশ্রয়ের আশায় ছুটছে লাখো মানুষ, বৃদ্ধ, নারী কি শিশু, সবার চোখেই মৃত্যু ভয়, বেঁচে থাকার আকুতি। যে যেখানে পেরেছেন মাথা গোঁজার ঠাঁই খুঁজে নিয়েছেন সেখানেই। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতায় ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশিদের দুর্দশা আর মানবিক বিপর্যয়ের এমন দৃশ্য ক্যামেরায় ধারণ করেছিলেন ভারতীয় আলোকচিত্রশিল্পী রঘু রায়। জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে ঢুকে ক্যামেরাবন্দি করেন মুক্তিযুদ্ধের বিরল ছবিও। সাদা কালো ফ্রেমের সেই ছবি আজও হয়ে আছে যুদ্ধকালীন বাংলাদেশের মানবিক বিপর্যয়ের শক্তিশালী দলিল, যা রঘু রায়কে এনে দিয়েছে ভারতের পদ্মশ্রী পুরস্কার সহ অনেক আন্তর্জাতিক অর্জন। তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িত জীবন্ত এই কিংবদন্তি সকালে আসেন মাছরাঙা টেলিভিশনে। ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী। বাংলাদেশে তার অনেক স্মৃতি। যুদ্ধের সময় যে ক্যামেরায় ছবি তুলেছেন তা পরম যত্নে আগলে রেখেছেন এখনো। Hundreds of people were walking in and it was drizzling, it was raining and there was silence. Nobody was talking to anybody because the misery was common to all of them, leaving their homes and walking into a world which is unknown to them. So it was silence of misery. I thought I shouldn't speak. I should only hear the silence and the suffering. মুক্তিযুদ্ধের ছবি তুলতে গিয়ে নানা চ্যালেঞ্জ নিতে হয়েছে তাকে। The Pakistani soldiers were withdrawing and Indians were attacking. But then when we were moving onto the same areas and they knew who can come from which side, so they were firing back at us, which will explode 40-50 feet high in the sky and send like bullets like splinters and could kill 10-20 people in one go, you know. So we had to protect ourselves from those bursts, you know. স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা খুব তৃপ্তি দেয় 81 বছর বয়সী এই আলোকচিত্র শিল্পীকে। তার চোখে বাংলাদেশ শক্তিশালী এক রাষ্ট্র। Bangladesh and India, we are growing like
independent, powerful nations. And the economy, the new infrastructures, everything is taking shape. So which is very good for the common man. ক্যামেরা তার পরম বন্ধু, তাই ভালো লাগা মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বন্দি রাখতে দ্বিধা করেন না কখনো। মাছরাঙা টেলিভিশনের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান রেকর্ডের আগে চট করেই প্রিয় ক্যামেরায় তোলেন বেশ কিছু ছবি। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে প্রখ্যাত ভারতীয় আলোকচিত্রশিল্পী রঘু রায়ের রাইজ অব এ নেশন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে আজ বিকেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে রঘু রায়ের তোলা দুর্লভ ছবিগুলো স্থান পায়। অনুষ্ঠানে রঘু রায়ের বইটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, রুবানা হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ ও ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল হয়ে থাকবে। বইটির প্রকাশনায় সার্বিক ব্যবস্থাপনার কাজ করেছে দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আমি নিজেকে ধন্য মনে করছি যে তার মধ্যে একজন ব্যক্তির সাথে মিলিত হওয়াতে, এবং তিনি আমাদের বাংলাদেশের জন্য যা করেছেন এই তার ক্যামেরার মাধ্যমে, লেন্স দিয়ে, এটা তো যুগ যুগ ধরে থাকবেই, এবং এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক দলিল হিসাবে থাকবে যে জেনোসাইড যে তার একটা মানে রিয়েলি একটা দলিল হয়ে থাকলো। হয়তো ভবিষ্যতে কোনোদিন পাকিস্তান সেটা স্বীকার করবে। এতগুলো দর্শকের পর আমরা এত সুন্দর একটা উপহার পেয়েছি। বইটি অত্যন্ত রুচিসম্মত এবং আমাদের প্রত্যেকের শুধু কফি টেবিল বুক না, আমাদের পরের প্রজন্মকে উপহার দেওয়ার মতো একটি বই হয়েছে। We could recognize who is in the book. So it is maybe others are living other too, but we could not find the identity or whereabouts of those individuals who has been captured by Raghu Roy for the Rise of the Nation book. The connection indirectly was very deep for me. Now I can realize and say it, but at that time I was photographing like a madman, seeing similar things which I must have experienced in my childhood. Why wasn't I there? Which is not a possibility. And also when Gandhiji was there, Nehru was there, Patel was, Ambedkar was there, such great, magnificent men of our time. And what I have missed here is Bangabandhu Sheikh Mujibur Rahman. আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি এখন সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি বলেন, বিএনপির সমাবেশ মানে অগ্নি সন্ত্রাস, বিশৃঙ্খলা, রক্তপাত। জনগণের ইচ্ছায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে, কোনো বিদেশি রাষ্ট্রের মদতে নয়। উপজেলা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে মন্তব্য করে কাদের বলেন, উপজেলা নির্বাচনে একটিও প্রাণহানির ঘটনা ঘটেনি, সেজন্য নির্বাচন কমিশন ও সরকারের ধন্যবাদ পাওয়া উচিত। বিএনপি কাছে গোটা রাজধানীকে তাদের উপর ছেড়ে দিই, তাহলে জনগণের জানমাল সুরক্ষা সমস্যা হতে পারে। আমরা যদি মাঠে না থাকি, তাহলে অতীতের অভিজ্ঞতা বলে বিএনপি সভা মানেই সন্ত্রাস, বিএনপি সমাবেশ মানেই নৈরাজ্য। 7ই জানুয়ারির নির্বাচনের চেয়েও কম ভোটার ছিল উপজেলা নির্বাচনে, এমন দাবি করে বিএনপি নেতারা বলেছেন ক্ষমতাসীনদের চালাচ্ছে ভারত সরকার। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার জুয়ারিদের শক্তিশালী করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। জানান, বিএনপি নেতারা কিছুটা ক্লান্ত, তবে হতাশ নয়। তারা লড়াই করে বর্তমান সরকারকে হটাবে। আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু হতাশ নয়।
কেন ক্লান্ত? এতদিন যে মালবার চোখ দেখে নাই, মুখ দেখে নাই, বুকের টাকা নাই, তারপরে যারা বুক টান করে জেল জুলুম অত্যাচার নির্যাতনকে সহ্য করে এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষার। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই। রাজধানীর বাজারে মাছ, মাংস, ডিম সহ সব ধরনের আমিষের দাম চড়া। একই সঙ্গে দর বেড়েছে সবজিরও, বাড়তি পেঁয়াজ, আদা আর রসুনের দামও। ভরা মৌসুমেও সপ্তাহের ব্যবধানে 4 থেকে 500 টাকা বেড়েছে ইলিশের দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে মাছ, মাংস, সবজি সহ সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী। কারওয়ান বাজারে সপ্তাহের ব্যবধানে 30 টাকা বেড়ে সোনালী মুরগির কেজি উঠেছে 400 টাকায়, আর 200 টাকার ব্রয়লার বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা দরে। প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 20 টাকা, আর আগের উচ্চমূল্য স্থিতিশীল গরু ও খাসির মাংস। খামারালারা লাভ পোষাইতে পারতেছে না, খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, বাচ্চার দাম বেশি, তাই অনেকে মনে খামার বন্ধ রাখছে। এক সপ্তাহের ভিতরে ডজনে 20 টাকা বাড়ছে, তাও মালে খুব চাহিদা। একটা মাছ যদি নেই, দেখি যে এটা 2 পিস করা যায় কি না, এইভাবে খাই। সবজির দামও সেই নাগালের বাইরে। ভরা মৌসুমে 1 কেজি আকারের এক একটি ইলিশের দাম হাঁকানো হচ্ছে 2200 থেকে 2500 টাকা পর্যন্ত। 1 কেজির নিচেরগুলোর দর 1500 থেকে 1600 টাকা। সব ধরনের চাষের মাছেরও দর বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। 1 কেজি মাছ গত সপ্তাহে ছিল 2000 টাকা, সস্তা ছিল যে সময় অভিযান শুরু ছিল। অনেক সপ্তাহে 2500 টাকা কেজি। ইলিশ মাছ যে দাম, এটা আমাদের দেশীয় পণ্য, কিন্তু অথচ আমরা কিনে খেতে পারতেছি না। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। আকার ও মানভেদে প্রতি কেজি বেগুনের দাম উঠেছে 100 থেকে 110 টাকা। বরবটি আর সজনের দাম 90 থেকে 100 টাকার মধ্যে। পেঁপেও আছে সেই তালিকায়। ঝিঙ্গে, ধন্দুল কিংবা চিচিঙ্গার কেজি 70 থেকে 80 টাকা। 50 থেকে 60 টাকার নিচে নেই পটল ও ঢেঁড়স। তবে 1 কেজি আলু কিনতে গুনতে হচ্ছে 55 থেকে 60 টাকা। কেন জিনিসে 5 টাকা বেশি, কেন জিনিস 10 টাকা বেশি, কেন জিনিস 20 টাকা বেশি হয়েছে। এরকম বেগুনের দাম বেশি, সবচেয়ে বেশি বাড়ছে। অত্যধিক প্রত্যেকটা জিনিস রোজার থেকেও এখন বেশি। মশলা জাতীয় পণ্য পেঁয়াজ, আদা, রসুনেও দর বেড়েছে 10 থেকে 40 টাকা পর্যন্ত। ভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ থাকলেও দাম বেশি হওয়ায় বাজারে দেখা মেলেনি পণ্যটির। অনেক কুরবানি, পেঁয়াজ, রসুন, আদা সব বেড়ে গেছে। আগে 500 টাকা বাজারে গেলে বাদশা মনে হইতো, আর এখন 2000 টাকা বাজারে গেলে ভিখারি মনে হয়, অসহায় মনে হয়। এদিকে চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও উচ্চমূল্য স্থিতিশীল রয়েছে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে 20 লাখ টাকা এবং অন্যান্য স্পন্সর থেকে আর্থিক সহায়তা নিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে সাইক্লিং ফেডারেশন। কিন্তু দেশের সাইক্লিং আসলে কতটা সম্ভাবনাময় খেলা? শাকির রুবেনের রিপোর্ট। সরকার মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে যে 16টি খেলার উপর জোর দিয়েছে তার মধ্যে সাইক্লিং অন্যতম। কিন্তু আদতে দেশে সাইক্লিং এর অবস্থা কি? এক কথায় উত্তর করুন। সাইক্লিংকে এমন দুর্দশা থেকে মুক্তি দিতে তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেমন ট্র্যাকের রেসিং সাইকেল কেনার জন্য 20 লক্ষ টাকা আর্থিক সহায়তা নিয়েছে ফেডারেশন, তেমনি নিজেরাও খুঁজছে স্পন্সর। 20 লাখ টাকা দিয়ে আমরা কোনোভাবেই করতে পারতেছি না। প্রেসিডেন্টের সাথে কথা বলছি, প্রেসিডেন্ট বলে যে এগুলো রাখো, এখন আমি আর কিছু অ্যারেঞ্জ করব, তাইলে অন্তত 4-8টা যদি আমাদের ভালো সাইকেল থাকে ন্যাশনালের জন্য। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে স্বাবলম্বী এবং ধনী সংস্থা ক্রিকেট বোর্ড, তাই অন্যান্য ফেডারেশনেও যথেষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেয় বিসিবি। আমরা ওটি দিয়েছি এবং আমরা যেই সহযোগিতাটুকু যেই ফেডারেশনকেই করা হয় না কেন, ক্রিকেট বোর্ড সেটা মনিটর করে যে তারা কি সেটাকে নিয়ে ঠিক ওই কাজটাতেই কাজে লাগাচ্ছে কিনা বা তারা করছে কিনা। সাইক্লিং হতে পারে দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা, কিন্তু এটার যে খরচ তাতে স্বাবলম্বী না হতে পারলে ফেডারেশনের কাজে গতি আসবে না বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। শাকির রুবেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় মত বিনিময় সভায় বললেন প্রধানমন্ত্রী। সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানোর তাগিদ। কিশোরগঞ্জ ও গাইবান্ধা সহ বিভিন্ন অঞ্চলে বোরোর বাম্পার ফলন, ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। বাংলাদেশের অগ্রযাত্রায় মুগ্ধ ভারতের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী রঘু রাই। এই কিংবদন্তির লেখা গ্রন্থ রাইজ অব এ নেশনের মোড়ক উন্মোচন। এই ছিল সন্ধ্যার সংবাদে।
ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।